প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজ আমরা তোমাদের জুলাই মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছিল সেই মডেল অ্যাক্টিভিটি টাস্কের অঙ্কগুলো করে ফেলব। তো চলো আমরা মডেল অ্যাক্টিভিটি টাস্কে কি অঙ্কগুলো আছে একবার দেখে নিই। দেখতে পাচ্ছ মডেল অ্যাক্টিভিটি টাস্ক ষষ্ঠ শ্রেণী গণিতে কি দেওয়া আছে। প্রথম এটা দেখো, প্রশ্নটা কি আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। একের দাগে বলছে দেখো, বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন এমসিকিউ যে একেরটায় কী আছে দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল হলো বলে দেখো, এতে একটা অপশান দেওয়া আছে, বিতে আর একটা অপশান দেওয়া আছে, সিতেও দেখো একটা অপশান দেওয়া আছে, আর ডিতে দেখো আর একটা অপশান দেওয়া আছে। তো আমাকে এই অঙ্কটা করতে হবে। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল। দেখো, 1 আচ্ছা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল। তো দেখো, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তার জন্য কি করতে হবে, আগে বলো আমাকে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি। 2 অঙ্কের যে সংখ্যা আছে সেই সংখ্যাগুলো যদি আমরা কয়েকটা লিখে নিই তাহলে কি কি পাই দেখো। 2 অঙ্কের কয়েকটা সংখ্যা লেখো। ধরো আমরা লিখলাম 12, 17, ধরো 23, 35, 47, কি ধরো 57, এরকম করে করে দেখবে আসবে ধরো আমার 99। আচ্ছা, আর একটা হচ্ছে 2 অঙ্কের ক্ষুদ্র সংখ্যা, শুরুটা হচ্ছে কোথা থেকে, 10 থেকে। তাহলে দেখো, এই যে 2 অঙ্কের সংখ্যা 99-এর পরে আসবে না, দেখবে তারপরে 100 আসবে, মানে 3 অঙ্কের সংখ্যাতে চলে যাবে। দেখো 2 অঙ্কের সংখ্যা এরকম আরও তো লেখা যাবে। তো আমরা কয়েকটা লিখেছি, এদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা, ক্ষুদ্রতম মানে সবচেয়ে ছোট। তাহলে দেখো 99, 57, 47, 35, 23, এর মাঝে আরও সংখ্যাগুলো আছে 17, 12, বা 12-র আগে আছে 11, তার আগে আছে 10, আর 10-এর আগে কি আছে 9, মানে সেটা হচ্ছে কিন্তু 1 অঙ্কের সংখ্যা হয়ে যাবে। তাহলে দেখো, এই যে 2 অঙ্কের সংখ্যা যত দেখছি তাদের মধ্যে ক্ষুদ্রতম কোনটা হবে বলো তো। এগুলো দেখবে সবগুলো বড় হয়ে যাবে, সবচেয়ে ছোট ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কত, 10। তাহলে দেখো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হচ্ছে, 10, মানে 1 তারপরে একটা শূন্য। একইভাবে আমরা যদি হিসেব করে দেখি যে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা কি করে পাবো বলো তো। এর যেমন 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 1 আর একটা শূন্য, তাহলে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কী হবে, 1 তারপরে 7টা শূন্য। তো আমরা সেইটা আগে লিখে নিই। তাহলে দেখো 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম সংখ্যা কি পাবো, ইকুয়াল টু 1 তারপরে 7টা শূন্য, 2, 4, 6, 1, 7। এবারে আসছি 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। আচ্ছা দেখো এখানে, আচ্ছা 2 অঙ্কের যদি আমরা বৃহত্তম সংখ্যা দেখি, 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ধরো 2 অঙ্কের সংখ্যাগুলো তো লিখেছি, কিছু লিখেছি। আচ্ছা, তাদের মধ্যে বৃহত্তম কোনটা হবে বলো তো। দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, ধরো এই যে 10, 12, 17, 23, বা এর মাঝে আরও সংখ্যা আছে, এরকম করে করে আমরা আসছি কত, 99। 99-এর পরে যেতে পারছি না, কারণ 99-এর পরে 100, সেটা হচ্ছে 3 অঙ্কের সংখ্যা হচ্ছে। তাহলে 2 অঙ্কের সংখ্যা যতগুলো পাচ্ছি দেখো এখানে, এগুলো ছাড়াও আরও আছে, কিন্তু তাদের মধ্যে দেখো সবচেয়ে বড় কত হবে বলো তো এখানে। এগুলো ছাড়াও আর যেগুলো আছে সেগুলো মিলেও, সব কিছু মিলে দেখো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, কারণ এগুলো দেখবে সব 99 থেকে ছোট হবে। তাহলে 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99, মানে দুটো নয়। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে না, 7টা নয় দিয়ে যে সংখ্যাটা হয় সেটাই। তাহলে চলো 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা।
লিখে নাও 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। সংখ্যা হলো 7 × 9 9 9 4 5 6 7 হয়ে গেল। তাহলে অতএব 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল কোনটা হবে? তাহলে অতএব 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সংখ্যা থেকে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যার বিয়োগফল সেটা কি কত হবে না, 1-এর পিঠে দেখো 1-এর পরে কটা শূন্য, 2 4 6 1 7, 1-এর পরে 7টা শূন্য মাইনাস, তারপরে কি হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, মানে দেখো 7টা 9 দিয়ে যে সংখ্যাটা আছে। হয়ে গেল। তাহলে কোন অপশানটা এর সাথে মিলছে দেখো, এর সাথে ডি অপশানটাকে তোমরা দেখবে মেলাতে পারছো। দেখো ডিতে কি আছে, 2 4 6 1 7, 7টা শূন্য 1-এর পরে, আর দেখো 9 আছে এখানে, দেখো 2 4 6 1 7, দেখো ডি অপশানের সাথে মিলছে। তাহলে উত্তর আমরা কি পাচ্ছি, উত্তর আমরা পাবো ডি। ডিতে কি আছে, 1-এর পরে 7টা শূন্য মাইনাস, আর হচ্ছে 7টা 9। হয়ে গেল। এবারে 1-এর দাগের 1-এর দাগে এবারে 2-এর দাগে 2-এর অঙ্কটা দেখো। 1-এর দাগে 2 কি বলছে দেখো, 1-এর দাগে 2 বলছে দেখো 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো। অপশানগুলো কি আছে, এতে সি, বিতে ডি, সিতে এল, ডিতে এম। 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো, এতে বলছে সি, বিতে বলছে ডি, সিতে বলছে এল, ডিতে বলছে এম। তো দেখো এখানে 500 সংখ্যাটিকে আমরা রোমান সংখ্যায় লিখলে, আচ্ছা প্রথমে আসি 50, এইটাকে রোমান সংখ্যায় লিখলে কি পাই, দেখো এল হচ্ছে 50, এই সংখ্যাটাকে রোমানে লিখলে পাবো। আর সি কিসে পাবো, 100, এই সংখ্যাটাকে আমরা কি করব, রোমানে লিখি সি। আর 500 এটাকে কিসে লিখি, ডি দিয়ে লিখি। আর এমটাকে আমরা কি লিখি, এম দিয়ে আমরা লিখি কত, 1000। তাহলে এখানে 500 সংখ্যাটিকে রোমান সংখ্যায় লিখলে পাবো বি অপশানটা, বিডি, এটা আমরা সরাসরি লিখব। তাহলে 2-এর দাগের উত্তর কি আসছে, 2-এর দাগের উত্তর হচ্ছে বি ডি। এবার আসছি আমরা 3-এর দাগে। 3-এর দাগে প্রশ্নটা কি আছে একবার দেখে নিই, চলো। 3-এর দাগে প্রশ্নটা কি আছে একবার দেখো। 1-এর 3 দেওয়া আছে, 3 গুণ 1-এর 5কে লেখা যায় বলে দেখো 4টে অপশান দেওয়া আছে। 4টে অপশানে কি আছে দেখো, 3 গুণ 1-এর 5কে লেখা যায়, 4টে অপশানে একটা আছে দেখো 5 গুণ 1-এর 3, এতে আছে, বিতে আছে 1-এর 5 গুণ 1-এর 3, সিতে আছে 1-এর 3 যোগ 1-এর 3 যোগ 1-এর 3 যোগ 1-এর 3 যোগ 1-এর 3, এরকম করে 5টা 1-এর 3-এর যোগ আছে। আর ডিতে আছে দেখো 1-এর 5 যোগ 1-এর 5 যোগ 1-এর 5। দেখো এই অঙ্কটা আমরা করার জন্য প্রত্যেকটা অপশানকে আলাদা করে, মানে
প্রথমে 3 গুণ 1 এর 5টায় আমরা ওটা কি আসে সেটা দেখে নেব, তারপরে প্রত্যেকটা অপশানকে আলাদা আলাদা করে আমরা করে দেখতে পারি যে সেটা কত আসছে। তা সেটা যার 3 গুণ 1 এর 5-এর সাথে যেটা মিলে যাবে সেটাই আমরা করতে পারি, সেটাকে আমরা উত্তর লিখব। কিন্তু এখানে সেটা না করে আমরা এটাকে একটু অন্যভাবেও ভাবতে পারি, তাহলে আমাকে আর প্রত্যেকটা অপশান আলাদা আলাদা করে হিসাব করে দেখার দরকার পড়বে না। তো সেটা আমরা কিভাবে ভাবতে পারি দেখো, চলো করে নিই, একবার দেখে নিই। তো আমাদের এখানে দেওয়া আছে 3 গুণ 1 এর 5, তাই তো? সেটাকে আমার কোন অপশানে আসে সেটা আমাকে দেখতে হবে। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। দেখো 2-এর দাগে দেওয়া আছে কত, 3 গুণ 1 এর 5। আচ্ছা, তার আগে একটা উদাহরণ দিয়ে আমরা একটু দেখে নিই। দেখো উদাহরণ দিয়ে যদি আমরা এরকমভাবে দেখতে যাই, যদি আমার কাছে এরকম একটা অঙ্ক থাকে যে 7 গুণ 3, তার মানে 7 গুণ 3 কত, আমরা জানি 7 3 কত হয়, 21 হয়। আচ্ছা 7 গুণ 3 মানে আমরা এরকমভাবে ভাবতে পারি কি যে 7 গুণ 3 মানে কি, সেটা যে যা আসবে সেটা হচ্ছে আমরা যদি 7কে 3বার যোগ করি, তার মানে 7 যোগ 7 যোগ 7, সেটাও কত দেবে দেখবে 21। 7 গুণ 3 কত দিয়েছিল, 21। দেখো 7 গুণ 3 21 দিচ্ছে, আর 7টাকে যদি আমরা 3বার 7 যোগ করি তাতেও কিন্তু আমার কী দেবে, 21 দেবে। তো দেখবে এই যে আমরা প্রসেসটা দেখালাম, এটা এই যে একটা উপায় আমরা দেখালাম, এই উপায়টা কিন্তু বা এই প্রসেসটা দেখবে কিন্তু সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে। তার মানে এইটা যদি আমরা অঙ্কটাতে, আমাদের যে অঙ্কটা দেওয়া আছে সেই অঙ্কটাতে অ্যাপ্লাই করি, দেখো কি আসছে। আচ্ছা 3 গুণ 1 এর 5, তার মানে এটাকে আমরা এরকম করে ভাবতে পারি না যে 1 এর 5কে আমরা কি করছি, 3 মানে 1 এর 5কে আমরা কি করছি, 3বার যোগ করছি। 1 এর 5কে 3 দিয়ে গুণ করা যায়, 1 এর 5 আমরা কি করছি, 3বার যোগ করছি। করলে এটা কত দাঁড়াবে, 1 এর 5 যোগ 1 এর 5 যোগ 1 এর 5, তাহলে যোগ করে দেখবে 3 এর 5 আসবে, আর 3 গুণ 1 এর 5টাও দেখবে 3 এর 5ই দিচ্ছে। তাহলে দেখো এখানে যে অপশানগুলো দেওয়া ছিল সেই অপশানগুলোর মধ্যে আমরা একটা অপশান পেয়ে গেলাম। সেটা কোনটা দেখো, সেটা হলো এই ডি, 1 এর 5 যোগ 1 এর 5 যোগ 1 এর 5। তো আমরা উত্তর পেয়ে গেছি। চলো ডি উত্তর, ডি 1 এর 5 যোগ 1 এর 5 যোগ 1 এর 5। আচ্ছা 1 2 3 হয়ে গেল। এবারে চলো 2-এর দাগের অঙ্কটা কী বলছে। 2-এর দাগের অঙ্কগুলো কী বলছে দেখো, সত্য বা মিথ্যা লেখো, ব্র্যাকেটে টি বা এফ, মানে সত্য হলে টি লিখব আর মিথ্যা হলে এফ লিখব। তো প্রথম অঙ্কটা কি আছে, 1 এর 3 ভাগ 15, সেটা সমান 5 আছে। এটা কি সত্য, সত্য যদি হয় টি লিখব, আর যদি মিথ্যা হয় তাহলে এফ লিখব। তো এটা আমরা কি করব, আমরা করে দেখব, এগুলোতে আমরা কি করব, সবগুলো করে দেখব। তো চলো করে ফেলি। তো প্রথম 2-এর 1-এরটা কি বলছে, 1 এর 3 ভাগ 15। আচ্ছা 1 এর 3 ভাগ 15 মানে কি বলো তো, 1 এর 3 গুণ, আমরা কি জানি 15 মানে কি 15/1 আছে, তো এটা কি হবে, এটার আমরা অনন্য চলে আসবে, মানে উল্টে যাবে। তো 15/1 মানে এটা কত হবে, 1 এর 15। তো এখানে কত হবে দেখো, লবগুলো গুণ হয়ে যাবে, 1 গুণ 1 মানে 1, আর হরগুলো 3 গুণ 15 মানে 45, 1 এর 45। কিন্তু আমার দেওয়া আছে কত, 5 দেওয়া আছে, তো এটা কি হবে, এটা হচ্ছে মিথ্যা, এটা মিথ্যা। 1 নম্বরে কি হলো, এটা মিথ্যা হয়ে গেল। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরটা কি আছে। 2 নম্বরটা বলছে 50 টাকার 1 এর 5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না। 50 টাকার 1 এর 5 অংশ থেকে 10 টাকা নিয়ে নিলে কোনো টাকাই পড়ে থাকবে না।
তাহলে দেখো 50 টাকার 1/5 অংশ প্রথমে বের করব, সেখান থেকে আমরা 10 টাকা নিয়ে নেব, মানে বাদ দিয়ে দেবো, দিলে দেখব আর কত টাকা পড়ে থাকছে। তো চলো করে ফেলি। 50 টাকার 1/5 অংশ, সেটা কত হবে, ইকুয়াল টু 50 গুণ 1/5 টাকা। কাটাকাটি করে দাও, 5 একে 5, 5 10 50, 10 একে 10 টাকা। আচ্ছা, তাহলে 10 টাকা। এবার কি হবে, এখান থেকে আবার 10 টাকা নিয়ে নেবে, তাহলে এই 10 টাকাতে 10 টাকা নিয়ে নিলে কি থাকবে, অতএব কত টাকা পড়ে থাকবে, অতএব পড়ে থাকবে কত টাকা, অতএব পড়ে থাকবে সমান কত হচ্ছে, 50 টাকার 1/5 অংশ 10 টাকা, সেখান থেকে 10 টাকা নিয়ে নিচ্ছে, তো বিয়োগ করে দেবো 10 টাকা। তো এটা কি থাকছে দেখো, ইকুয়াল টু 0 টাকা। 0 টাকা পড়ে থাকছে, মানে কি কোনো টাকাই পড়ে থাকবে না। তাহলে কি হচ্ছে, এটা 2 নম্বরটা কি হচ্ছে, সত্য। 2 নম্বরটা হচ্ছে কত, সত্য। আচ্ছা, এটা 2 নম্বর গেল। এবারে আসি 3 নম্বর। 2/3, 2/3 কি আসছে দেখো, 2/3 বলছে 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। আচ্ছা দেখো 5501, আচ্ছা দেখো এটা 1000-এর গুণিতক যে দুটো সংখ্যার মাঝে থাকে সেটা হচ্ছে কত, একটা হচ্ছে 5000 আর একটা 6000, এর মাঝে থাকে। এই 5000টা হচ্ছে 501-এর থেকে ছোট, আর 5501টা হচ্ছে 6000-এর থেকে ছোট। এখন দেখো এই 5501টা 1000-এর কোন গুণিতকের কাছে, 5000-এর কাছে না 6000-এর কাছে, সব থেকে কাছে। দেখো 5501 থেকে 5000 বিয়োগ করলে কত পাবে, দেখ আচ্ছা 5501 থেকে 5000 যদি আমি বিয়োগ করি, সেটা কি পাচ্ছ দেখো, সেটা কত পাবে দেখো, 501, বিয়োগ করে দেখো। আচ্ছা এবারে 6000 থেকে যদি 5501 বিয়োগ করি, 6000 থেকে 5501 বিয়োগ করলে সেটা কত পাচ্ছ দেখো, বিয়োগ করে দেখো 499। তার মানে 5501 থেকে 6000 দূরত্ব হচ্ছে 499। আমরা যদি দূরত্ব একক দিয়ে ভাবি, 499 একক দূরত্বে আছে। আর 5000টা 5100 থেকে কত একক দূরত্বে আছে, না 501 দূরত্বে আছে। তাহলে 5501টা কার কাছে আছে, 5000-এর কাছে না 6000-এর কাছে, দেখো 6000-এর কাছে আছে, কারণ 5501 থেকে 6000-এর দূরত্ব হচ্ছে 499 একক, আর 5501 থেকে 5000-এর দূরত্ব হচ্ছে 501 একক। তাহলে কোনটা নিকটবর্তী, তাহলে নিশ্চিত 499 একক দূরত্ব যেটা সেটা নিকটবর্তী, মানে 6000। তার মানে এখান থেকে আমরা সরাসরি বলে দিতে পারবো, অতএব 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। অতএব 5501-এর সব থেকে কাছে 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 1000-এর গুণিতকে পূর্ণ সংখ্যা হলো 6000। হয়ে গেল। এবারে চলো 3-এর দাগের অঙ্কটা কি বলছে। 3-এর দাগের অঙ্কটা দেখো, বলছে স্তম্ভ মেলাও।
যে কোনো তিনটি। তো আমরা তো এখানে যে কোনো তিনটি করব না, আমরা পুরোটাই করব। স্তম্ভ মেলাও যে কোনো তিনটি, প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ। প্রথমটা দেখো দেওয়া আছে y-7 লেস দ্যান 20, পরেরটা দেওয়া আছে y-7 গ্রেটার ইকুয়াল টু 20, তারপরটা দেওয়া আছে y-7 নট ইকুয়াল টু 20, তারপরটা দেওয়া আছে দেখো y-7 লেস ইকুয়াল টু 20, তারপরেরটা দেওয়া আছে y-7 গ্রেটার দ্যান 20। দ্বিতীয় স্তম্ভে দেখো y-7 20 এর সমান এবং 20 এর থেকে ছোট। আবার বলছে y-7 20 এর অসমান, y-7 20 এর থেকে বড়, y-7 20 এর থেকে ছোট। আবার বলছে y-7 20 এর সমান এবং 20 এর থেকে বড়। তো চলো আমরা অঙ্কটা করে ফেলি। তাহলে 3-এর দাগে কি বলছে, প্রথম স্তম্ভ দ্বিতীয় স্তম্ভ। দেখো প্রথম স্তম্ভ আর দ্বিতীয় স্তম্ভ। প্রথমে আছে y-7 লেস দ্যান 20, একটু ছেড়ে ছেড়ে লিখব, y-7 লেস দ্যান 20। তারপরে আছে y-7 গ্রেটার ইকুয়াল টু 20, তারপরে এটা আছে y-7 নট ইকুয়াল টু 20, তারপরে এটাতে আছে y-7 লেস ইকুয়াল টু 20, তারপরে আছে y-7 গ্রেটার দেন 20। আচ্ছা, দ্বিতীয় স্তম্ভে দেখো এবারে আমরা যেটা মেলাবো, প্রথমটাতে আছে y-7 লেস দেন 20, তার মানে কি এটা কার সাথে সমান হবে, y-7 20 এর থেকে ছোট, y-7 20 এর থেকে ছোট। তাহলে দ্বিতীয় স্তম্ভে আসবে y-7 20 এর থেকে ছোট। তারপরটা কি আছে, y-7 গ্রেটার ইকুয়াল টু 20, তার মানে y-7 20 এর সমান এবং 20 এর থেকে বড়, y-7 20 এর সমান এবং 20 এর থেকে বড়। তাহলে এটাতে পাচ্ছি y-7 20 এর সমান এবং 20 এর থেকে বড়, এবং 20 এর থেকে বড়। এর সমান এবং 20 এর থেকে বড়। তারপর এটা কি পাচ্ছে দেখো y-7 নট ইকুয়াল টু 20, তার মানে y-7 20 এর অসমান। তার এটা দাঁড়াচ্ছে y-7 20 এর অসমান, y-7 20 এর অসমান ও সমান। তারপরটা বলছে দেখো y-7 লেস ইকুয়াল টু 20, তার মানে y-7 20 এর থেকে ছোট এবং y-20 এর সমান এবং 20 এর থেকে ছোট, y-7 20 এর সমান এবং 20 এর থেকে ছোট। তো এটাতে দাঁড়াচ্ছে y-7 20 এর সমান এবং 20 এর থেকে ছোট, এর থেকে ছোট। তারপরটা বলছে y-7 গ্রেটার দেন 20, তো y-7 20 এর থেকে বড়, y-7 20 এর থেকে বড়।
হয়ে গেল, দেখো এটা হয়ে গেছে। এবারে চলো 4-এর দাগে অঙ্কটা। 4-এর দাগের অঙ্কটা কী বলছে? 4-এর দাগের 1, তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট। চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। চল ব্যবহার করে তোমার দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো। তো দাদার বয়সকে তোমার বয়সের সাহায্যে প্রকাশ করো, তার মানে তোমার বয়সকে আমরা প্রথমে ধরে নেব। চলো করে নিই অঙ্কটা। মনে করি তোমার বয়স x বছর। তুমি তোমার দাদার থেকে 5 বছরের ছোট, তার মানে কি তোমার দাদা তোমার থেকে 5 বছরের বড়। তা তোমার বয়স যদি আমরা x বছর ধরে নিই, তাহলে তোমার দাদার বয়স কত হবে? তোমার দাদার তো তোমার থেকে 5 বছরের বড়, তার মানে 5 বেশি হবে, তার মানে x এর সাথে 5 যোগ করব। বেশি হবে যেহেতু যোগ করব, কম হলে বিয়োগ করতাম। তাহলে মনে করি তোমার বয়স x বছর, অতএব তোমার দাদার বয়স দাদা 5 বছরের বড়, তো তোমার বয়সের সাথে দাদার যে 5 বছর বড়, তো 5 যোগ হবে x যোগ 5 বছর হয়ে গেল। এটা 4-এর 1-এরটা ছিল। এবারে চলো 4-এর দাগের 2-এর অঙ্কটা কী বলছে। 4-এর দাগের 2টা কী বলছে দেখো। 4-এর দাগের 2 বলছে 50,05,005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। 50,05,005 সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো চলো আগে সংখ্যাটা লিখে ফেলি। 50,05,005 এই সংখ্যাটিকে স্থানীয় মানে বিস্তার করে লিখতে হবে। আচ্ছা, স্থানীয় মান বিস্তার করা মানে এই দেখো, এটা যে এই যে 50 লক্ষ, তাই তো, এখানে দেখো 50 লক্ষর এর স্থানীয় মানটা কত হবে? 50টা থাকবে, তারপরে এগুলো আমরা সব শূন্য লিখব। বা ধরো এই যে 5,000, 5,000 তো 5,000-এর এর স্থানীয় মান কত বলো তো? এর স্থানীয় মানটা কী করে পাবো? 5, এই যে 5টা, এর স্থানীয় মান কী হবে না, এই 5,000-এর ঘর তো এটা দেখো, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘর, তো এর স্থানীয় মান হবে 5,000। তো এই 5 আর বাকিগুলো সব শূন্য বসাবো, মানে এদিকে শূন্য বসাবো, এটা শূন্য, এটা শূন্য, এটা শূন্য, তাহলে কী হবে দেখো, সেটা 5,000 দেবে। যেহেতু হাজারের ঘরের স্থানীয় মান 5, তারপরে কি করব আমরা, এগুলো আমরা কি করব, শূন্য বসাবো। আর এখানে দেখো একক আর দশকের ঘর মিলে আমরা হচ্ছে কি এইটা দেয়, যেটা একটা শুধু এককের ঘরে আছে তাই শুধু 5 হবে, এটা যদি 1 থাকতো তো এটা 15 হতো, তো সেটা এটা দশকের ঘরের যদি 1 থাকে তাহলে কি হতো 1, আর একটা শূন্য, এখানে 10, আর এখানে একটা 5 থাকতো। তো যাই হোক, এখন যেটা হবে দেখো, এর স্থানীয় মান কী করে পাবো? এর স্থানীয় মানের যোগফল মানে প্রত্যেকটা যে অঙ্ক, সেই অঙ্কের স্থানীয় মানগুলো যোগ করলে আমরা কিন্তু এই সংখ্যাটা পেয়ে যাব। তার জন্য যেটা করতে হবে, প্রথমে এই 5-এর স্থানীয় মানটা কী করে পাবো না, 5, তারপরে কি হবে, এগুলো সব শূন্য হবে, 1, 2, 3, 4, 5, 6, তো 6টা শূন্য, 2, 4, 6 যোগ, এরপরে দেখো এই শূন্যের স্থানীয় মান, এই শূন্যের স্থানীয় মান কত হবে, শূন্য, তারপরে কটা শূন্য হবে, 5টা শূন্য, তো কী হবে, সেটা শূন্যই দেবে। তারপরে এই শূন্যের স্থানীয় মান, এই শূন্যের স্থানীয় মান মানে শূন্য, তারপরে এই 4টে শূন্য, সেটাও কী হবে, শূন্যই হবে। তাহলে সেগুলো লেখার কোনো দরকার নেই। তাহলে এরপরে পড়ে থাকছে দেখো এইটা স্থানীয় মান মানে 5, তারপরে কী হবে, 3টে শূন্য, 5,000।
যোগ একইভাবে এই শূন্যের স্থানীয় মান কী হবে, শূন্যই হবে, কারণ শূন্য তারপরে দুটো শূন্য মানে শূন্যই দেবে। এই শূন্যের স্থানীয় মানটা কী হবে, শূন্য তারপরে একটা শূন্য, তো সেটাও শূন্য হবে, তো এর কোনো স্থানীয় মান পাবো না। তো এটা কী হবে, তার সাথে শেষে পড়ে থাকছে 5 যোগ 5, তো হয়ে গেল।